জ্বালানি স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানছে ইরানের মিসাইল। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুজনের একজন বাংলাদেশি। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধীদের অভয়ারণ্য উচ্ছেদে চলছে বিশেষ অভিযান। অংশ নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। রেশনিংয়ে তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে রাতভর গ্রাহকদের অপেক্ষা। যশোর ও সুনামগঞ্জে অবৈধ মজুদ ৬,০০০ লিটার জ্বালানি জব্দ। কাল থেকে দেশে ১৪ স্থানে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের বিতরণ। মালিকানায় থাকবেন পরিবারের নারী প্রধানরা। পর্যায়ক্রমে দেওয়া হবে সারা দেশে। টিসিবি পণ্যের ট্রাকে দীর্ঘ হচ্ছে ক্রেতার লাইন। মূল্যস্ফীতির সময় সীমিত আয়ের মানুষের রক্ষা কবচ বলছেন সংশ্লিষ্টরা। ফ্যামিলি কার্ড চালুর পরও চলবে কার্যক্রম। একজনের 7 বার নয়, একজনে একবারে পায় না। বাজার দর হয় না, তার জন্যই আজকে একটা মাল তুলতে আসছি। টিসিবির কাজটা চলবে, টিসিবির কাজ আর ওই ফ্যামিলি কার্ডও আর্থিকভাবে সহায়তা করবে। যুগের পর যুগ বসবাস করেও ভূমির মালিকানা নেই সুবর্ণচরের হাজারো বাসিন্দার। নথি মালিকদের সাথে প্রতিনিয়ত চলছে লড়াই। খাস জমি বন্দোবস্তের দাবি। অভাব অনটনে জর্জরিত এশিয়ান কাপে বাংলাদেশের গোল পোস্ট আগলে রাখা মিলির পরিবার। মেয়ের এগিয়ে যাওয়ার পথে সব প্রতিবন্ধকতা ঠেলে সামনে চলেছেন দরিদ্র বাবা মা। মেয়ে যখন ফুটবল খেলে তখন লোকেরা মন্দ ছন্দ কয়, তখন যখন মেয়ে ওর দিকে গেল তখন আমার জিগায় মেয়েরা ওরায়, তখন আমার মনটা কি মন করে। ফুটবল খেলা সিরিয়া এটা কইছে শুনছি, অন্তর মন্দ কেন অন্ত ভালো। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর অভিযান। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে চলছে মুহুর্মুহু হামলা। রাতভর হামলায় টার্গেট করা হয় ইরানের রেভলিউশনারি গার্ডের আরও বেশ কয়েকজন শীর্ষ নেতাকে। ইস্পাহানে আইআরজিসির সিনিয়র নেতা আলী হাশেমির মৃত্যু হয়েছে বলে দাবি ইসরায়েলের। অঞ্চলটিতে বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি। নিহত আয়াতুল্লাহ আলী খামেনির আরও এক সহযোগীকে তেহরানে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে লেবাননের বৈরুতে একটি হোটেলেও মৃত্যু হয়েছে 5 জনের। এদের মধ্যে 3 জন বিপ্লবী গার্ডের কমান্ডার। মিসাইল হামলার টার্গেট হয়েছে ইরানের অর্ধশত গোলাবারুদ সংরক্ষণাগার, তেলের ডিপো এবং পরিশোধন কেন্দ্র লক্ষ্য করেও টানা হামলা চলছে। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে তাবরিজ, ইস্পাহান বন্দর, আব্বাস, আহওয়াজ, ইয়াজাত সহ অনেক অঞ্চলে। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র বিভিন্ন দেশ লক্ষ্য করে একের পর এক মিসাইল নিক্ষেপ করছে আইআরজিসি। হামলা চালিয়েছে কুয়েতের মার্কিন ঘাঁটিতে। ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। বড় ধরনের হামলা হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চলে। ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন, রাস্তাঘাট, গাড়ি। টানা সাইরেন বাজতে শোনা গেছে তেল আবিব সহ বিভিন্ন শহরে। 24 ঘন্টায় আহত হয়েছে কমপক্ষে 157 জন। এর আগে বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও মিসাইল ছুড়েছে আইআরজিসি। সৌদি আরবে হামলায় প্রাণ হারিয়েছে এক বাংলাদেশি সহ 2 জন। ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার জবাবে চরম প্রতিশোধের হুমকি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বলেন, শত্রুপক্ষ যে দেশ থেকে হামলা করুক অবিলম্বে মিলবে একই রকম জবাব। তেল আবিব জানিয়েছে ইরানের হামলায় 1 সপ্তাহে প্রাণ গেছে 13 ইসরায়েলির, আহত প্রায় 2000। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে মোজতাবা খামেনির নাম ঘোষণা করল দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মুস্তফা খামেনি
৮৮ সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। সর্বোচ্চ নেতা বাছাইয়ের বিষয়ে আগে সিদ্ধান্ত হলেও যুদ্ধ পরিস্থিতির কারণে আনুষ্ঠানিক ঘোষণায় বিলম্ব করেছে তেহরান। সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য ঘোষণা করেছে দেশটির সেনাবাহিনী, রেভলিউশনারি গার্ড, আইআরজিসি সহ শীর্ষ নেতারা। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে মোজতাবা খামেনিকে জ্ঞানী, ধার্মিক ও বুদ্ধিদীপ্ত আখ্যা দেওয়া হয়। বিশেষজ্ঞ প্যানেলের সিদ্ধান্তকে যথাযথ আখ্যা দিয়েছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। ঐক্যের ডাক দিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি। সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য প্রকাশে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের শীর্ষ নেতারা। তেলের পরিবর্তে এখন পানি শোধনাগার রক্ষায় মরিয়া মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিশেষজ্ঞরা বলছেন, মরুভূমি আচ্ছাদিত অঞ্চলটির লাইফলাইন বিভিন্ন ডিস্যালিনেশন প্ল্যান্ট। সরকারি উদ্যোগে সমুদ্রে লবণাক্ত পানি পরিশুদ্ধ করে পাঠানো হয় বসতবাড়ি, হাসপাতাল সহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে। তাই গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় হামলা হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে উপসাগরীয় দেশগুলোয়। কয়েকদিনের মধ্যে বিমান মানবহীন হতে পারে দুবাইয়ের মতো বিশাল শহর। ইরানের সাথে যুদ্ধে হামলা পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির শিকার বহু জ্বালানি স্থাপনা। তবে বিশেষজ্ঞরা বলছেন, তেল নয়, পানি শোধনাগারগুলোর টিকে থাকার উপরেই নির্ভর করছে উপসাগরীয় দেশগুলোর ভাগ্য। মধ্যপ্রাচ্যের এ অঞ্চলটিতে তীব্র তাপমাত্রা, অল্প বৃষ্টিপাত আর ঝাঁ চকচকে শহরগুলোয় অতিরিক্ত পানি ব্যবহারের ফলে মাটির অনেক গভীরে নেমে গেছে পানির স্তর। তাই নাগরিকদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে সরকারি উদ্যোগে ডিস্যালিনেশন প্ল্যান্ট তৈরি করেছে সৌদি আরব, কুয়েত ও আরব আমিরাতের মতো গালফ দেশগুলো। সমুদ্রের নোনা পানি বিশেষ প্রক্রিয়ায় পরিশুদ্ধ করে পান ও ব্যবহার উপযোগী করা হয় এসব শোধনাগারে। চলমান যুদ্ধে এরই মধ্যে ঝুঁকিতে পড়েছে অপরিহার্য এসব স্থাপনা। দুবাইয়ে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় ডিস্যালিনেশন প্ল্যান্টের কয়েক মাইল দূরেই বিস্ফোরিত হয়েছে ইরানের মিসাইল। ইরানের বিরুদ্ধে একটি পানি শোধনাগারে হামলার অভিযোগ তুলেছে বাহরাইন। অপরদিকে হরমুজ প্রণালীর কাছে যৌথ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের একটি পানি শোধনাগার। বিশেষজ্ঞরা বলছেন, এসব ওয়াটার স্যালিনেশন প্ল্যান্টে বোমা হামলা, সাইবার অ্যাটাক অথবা কোনো প্রকারের দূষণ ছড়ালে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে অঞ্চলটিতে। বিশুদ্ধ পানির অভাবে কয়েকদিনের মধ্যে জনশূন্য হয়ে পড়বে দুবাই, আবুধাবি আর রিয়াদ সহ এ অঞ্চলের বড় বড় শহরগুলো। গালফ দেশগুলোর 90% বিশুদ্ধ পানির যোগান আসে মাত্র 56টি ডিস্যালিনেশন প্ল্যান্ট থেকে। প্রতিটিরই অবস্থান ইরানি মিসাইলের পাল্লার নাগালে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা এবং একের পর এক হামলা চালিয়েও থামছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধের পরের ভাগে শুরু হবে নতুন লক্ষ্য বাস্তবায়ন, ইরানের গভীরে লুকিয়ে থাকা ইউরেনিয়ামের মজুদ জব্দের মহাপরিকল্পনা। ওয়াশিংটন ও তেল আবিব এখনই আলোচনা করছে কোথায়, কবে এবং কিভাবে পাঠানো হবে সেই বিশেষ বাহিনী। ইরানের উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুদ জব্দ করতে দেশটিতে বিশেষ বাহিনী পাঠানোর বিষয়ে আলোচনা করতে বসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত 4টি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের যুদ্ধকালীন অন্যতম প্রধান লক্ষ্য হল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। বর্তমানে ইরানের কাছে প্রায় 450 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বিশাল মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া ট্রাম্পের লক্ষ্য অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে। অ্যাক্সিওস জানায়, যুদ্ধের পরবর্তী ধাপে পরিচালিত হতে পারে এই বিশেষ অভিযান। ইরানের সামরিক বাহিনী আর জোরালো কোনো প্রতিরোধ গড়ে তোলার অবস্থায় না থাকলেই কমান্ডো অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে যৌথ বাহিনীর। গত বছরের জুনে ইরানে পারমাণবিক স্থাপনা ও অবকাঠামোতে একযোগে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলার পর দেশটির ইউরেনিয়াম মজুদের বর্তমান অবস্থা ঠিক কী তা এখনও স্পষ্ট নয়। এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, বোমা হামলার শিকার হওয়া এলাকাগুলোতে তাদের পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেয়নি ইরান। তবে ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ পায়নি বলে জানিয়েছে সংস্থাটি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনীর অভিযান। সেখানে অংশ নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আল আমিন, যৌথ বাহিনীর এই অভিযান কখন নাগাদ শুরু হয়েছে? আপনার কাছে আপডেট কি রয়েছে এই বিষয়ে? মারফি, ঠিক ভোরের আলো ফোটার সাথে সাথেই চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে কয়েক হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের অভিযান শুরু করে। আমার ঠিক পেছনেই আপনারা পুলিশ, র্যাব তাদের উপস্থিতি দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা বেশ কিছু বিশেষায়িত ইউনিট দেখেছি। সিআইডিকে দেখেছি, ক্রাইম সিন ইউনিট দেখেছি, পুলিশের ডগ স্কোয়াড দেখেছি, র্যাবের ডগ স্কোয়াড দেখেছি। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা দেখছি যে বেশ কিছু ঘর তারা ঘিরে রেখেছেন এবং আমাদেরকে এই জায়গাটি পর্যন্তই সীমাবদ্ধতা দেওয়া হয়েছে এবং আমরা সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। ভেতরে সেনাবাহিনীর, আমি যেহেতু বলছি যৌথ বাহিনীর অভিযান, ভেতরে সেনাবাহিনীর বেশ কিছু এপিসি ট্যাঙ্ক যেগুলোকে বলা হয় সেগুলো প্রবেশ করেছে। সেনাবাহিনীর বেশ কিছু প্রশিক্ষিত ইউনিট ভেতরে প্রবেশ করেছে, বিজিবির ইউনিট প্রবেশ করেছে। তারা কিছু ঘরকে আগে থেকে চিহ্নিত করে, যেগুলো সন্ত্রাসীদের আস্তানা হিসেবে তারা চিহ্নিত করেছে, সেখানে অভিযান পরিচালনা করবে এবং অভিযান শেষে সেখানে কোনো বিস্ফোরক দ্রব্য, অস্ত্র কোথাও মাটির মধ্যে লুকিয়ে রাখা হয়েছে কিনা সেটা তারা বের করে আনার জন্য তাদের বিশেষ প্রশিক্ষিত যে ডগ স্কোয়াড সেটিও কিন্তু তারা সাথে এনেছেন। আমরা সেই ডগ স্কোয়াডের গাড়িটি যদি এখান থেকে একটু দেখাতে চাই, বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের দুটি গাড়ির সামনেই একটি ভ্যান দেখতে পাচ্ছেন। সেই ভ্যানটি হচ্ছে পুলিশের ডগ স্কোয়াড এবং এর ঠিক সামনেই আছে র্যাবের একটি ডগ স্কোয়াড। এই যে অভিযানটি, সেই অভিযানটি মূলত হচ্ছে জঙ্গল সলিমপুরকে, যেটাকে বলা হয় বাংলাদেশের মধ্যে আরেকটি দেশ, সে জঙ্গল সলিমপুরকে অপরাধ মুক্ত, সন্ত্রাস মুক্ত করার জন্য এই অভিযান। কিছুদিন আগে এই জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করতে এসে, যদি সময়টা আমি নির্ধারিত করে বলতে চাই, সেটি হচ্ছে গত 19 জানুয়ারি। সেই সময়টিতে এখানে অভিযান পরিচালনা করতে এসে এবং এখানে যে দুটি গ্রুপ রয়েছে, ইয়াসিন এবং রোকন, তাদের মধ্য থেকে একটি গ্রুপের প্রধান ইয়াসিনকে যখন আটক করতে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে, সেই সময় র্যাবের 4 জনকে তারা তুলে নিয়ে যায়। এই গ্রুপ কতটা শক্তিশালী সেখানে বোঝা যায় এবং র্যাব সদস্যদের 4 জনকে তুলে নিয়ে গিয়ে সেখানে এমনভাবে নির্যাতন করে, সেখান থেকে র্যাবের একজন ডিএডি মোতালেব তিনি মারা যান। এই ঘটনার পর প্রশাসনের ক্ষমতা সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে, নড়ে যায় প্রশাসনের ভিত। সেটা প্রশাসন। আলামিন, আমরা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জ্বালানি তেল নিতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে রাতেও ছিল যানবাহনের লম্বা লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করে পর্যাপ্ত তেল পাচ্ছেন না চালকরা। সরকারি নির্দেশনা অনুযায়ী রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। গতরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল, অকটেন ও ডিজেল পেতে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেতে দেখা গেছে অনেকে। পাম্প মালিকরা জানান, হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক পাম্পে মজুদ শেষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। যানবাহন মালিক ও চালকদের অভিযোগ, কিছু অসাধু লোক বাড়তি তেল সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করছে। অনেকে সংকটের আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি তেল মজুত করছে, যে কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আমরা যে ভোগান্তির মধ্যে আছি, এই ভোগান্তিটা অনেক বড় ধরনের ভোগান্তি। এই ভোগান্তির কথা বলা যাবে না। এত রাতে বাচ্চা নিয়ে মনে করেন তেল নিতে আসতে হইতেছে। সরকার যেভাবে বলতেছে যে দেশে পর্যাপ্ত পরিমাণ তেলের মজুদ আছে, তো মজুদ থাকার পরও যে কেন মানুষ হুমড়ি খেয়ে পড়ছে আমি নিজেও জানি না। 3 ঘন্টার মধ্যে আমরা এখানে আছি, তার মানে আমরা অনেক বিভ্রান্তের মধ্যে। এখন পর্যন্ত তেল পাই নাই, আশা করি পাবো কিনা, শেষ হয়ে যাবে কিনা আবার এদের, সেটা তারাই ভালো জানে। রাজধানীর পরিবাগ এলাকায় আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। আমরা যাচ্ছি তার কাছে। ঐশী, বেশ কিছুদিন ধরেই তো এই তেলের একটা সংকট দেখা যাচ্ছে, তো কবে নাগাদ এই সংকট নিরসন হতে পারে? আপনি এই মুহূর্তে যেখানে রয়েছেন পরিবাগ, সেখানকার কি অবস্থা দেখছেন পাম্পগুলোতে?
মারফি, অন্যান্য পাম্পের মতো এই পাম্পেও দীর্ঘ লাইন। পরিবাগে আমরা সকাল প্রায় 7:30 থেকে তেল দেয়া শুরু হয়েছে এই পাম্পে, এবং লাইন যেটি দেখতে পাচ্ছি প্রায় শাহবাগ মোড় পর্যন্ত পৌঁছে গিয়েছে এই মোটরসাইকেল এবং যেই গাড়ির যেই লাইনগুলো, এবং 2 লিটার করে তেল দেওয়া হচ্ছে বাইকে, এবং অন্যান্য জায়গা সরকারের বেঁধে দেওয়া যে নিয়ম সেই অনুযায়ী দেওয়া হচ্ছে। তবে আসলে পাম্প কর্তৃপক্ষ বলতে চান যে তাদের কোনো সংকট আপাতত নেই। আমরা 2-1 বাইকারের সঙ্গে কথা বলতে চাই। 2 লিটার করে তেল দেওয়া হচ্ছে আপনাদের, এই 2 লিটারে কতদিন চলতে পারে? 2 লিটারে তো আসলে 60 থেকে 70 কিলোই চলে, সো একদিনে বেশি আসলে চালানো যায় না। সেক্ষেত্রে আবার এসে লাইনে দাঁড়াতে হয়। হ্যাঁ, শুনছিলেন যে একদিনের বেশি আসলে চালানো সম্ভব হয় না, খুব জোরাজোরি করে 2 দিন হয়তো চলতে পারেন কেউ কেউ, তবে সেটাও বর্তমান পরিস্থিতির অনুযায়ী সেটি কতটা বাস্তবসম্মত সেটাও বলার বিষয় আসলে। আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাদের তো 2 লিটার করে তেল দেওয়া হচ্ছে, 2 লিটারে কতদিন চলতে পারেন? আর এই যে ভোগান্তি হচ্ছে, কখন থেকে দাঁড়িয়ে আছেন? 2 দিন যাবে আর কি 2 লিটারে। জি, প্রায় 2 ঘন্টা হবে। আমরা কিন্তু দেখছি মারফি সকাল থেকে কেউ কেউ ভোর 4টা থেকে দাঁড়িয়ে আছেন এখানে, এবং কেউ কেউ আমরা দেখেছি যে ভোর 3টা থেকেও দাঁড়াচ্ছেন, সেহরি করে এসেই দাঁড়িয়ে গেছেন, এরকমও অনেককে পেয়েছি। তবে আরও একটি বিষয় যেটি একটি গাড়ির ক্ষেত্রে, বেশ কয়েকটি গাড়ির ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাদের ট্যাঙ্কি ফুল রয়েছে, মোটামুটি ফুল, তবে তারপরও তারা আবারও আসছেন। পাম্প কর্তৃপক্ষ তাদেরকে বলছেন যে আপনার প্রায় পরিপূর্ণ আছে, তারপরও আপনি কেন এসেছেন, এরকম প্রশ্ন করা হচ্ছে। 2-1টি ক্ষেত্রে আমরা সেরকমও দেখেছি। বলে এই যে মানুষের মধ্যে যেই বিভ্রান্তিকর পরিস্থিতি, এইটি আসলে সংকটের জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। যে ঐশী, সাধারণ মানুষের মধ্যে আসলে মজুত করার একটি প্রবণতা দেখা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার। যশোরের চৌগাছায় অবৈধভাবে মজুদ রাখা প্রায় 6000 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। 3 ব্যবসায়ীকে 1,35,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে সলুয়া বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোয়াইব হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ী নিজামুদ্দিনকে 1 লাখ টাকা দণ্ড দেওয়া হয়। তার গুদাম থেকে 5,600 লিটার ডিজেল, 242 লিটার পেট্রোল ও 38 লিটার অকটেন জব্দ করা হয়। এছাড়া চৌগাছা ফিলিং স্টেশনকে 20,000 টাকা ও রুহুল আমিন নামের এক ব্যবসায়ীকে ওজন ও পরিমাপ আইনে 15,000 টাকা জরিমানা করা হয়। এদিকে সুনামগঞ্জ সদরে অবৈধভাবে তেল মজুদের অপরাধে সোহেল চৌধুরী নামে এক ব্যবসায়ীকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে আহমেদাবাদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। এ সময় চৌধুরী ট্রেডার্সে অবৈধভাবে মজুত করা 11 ব্যারেল পেট্রোল জব্দ করে প্রশাসন। নিম্নবিত্ত পরিবারের সুরক্ষায় চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড। পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা সরকারের, যার মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা বা সমমূল্যের নিত্যপণ্য সহায়তা দেওয়া হবে। পরিবারের মা বা নারী প্রধানের নামে ইস্যু করা এই কার্ডে বাড়বে নারীর ক্ষমতায়ন। পাইলট প্রকল্পে 14 স্থানে প্রথম ধাপে কার্ড পাবে 40,000 পরিবার। আগামীকাল করাইল বস্তিতে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিনা বেগমের প্রায় 22 বছরের সংসার, সদস্য 5 জন, স্বামী দৃষ্টি প্রতিবন্ধী। বিয়ের পর একাই টানছেন সংসারের ভার। কাপড় সেলাই করে যতটুকু আয় তার বেশিরভাগই যায় বসত ঘর ও দোকান ভাড়ায়। আর্থিক টানা পড়েন নিত্যদিনের। এই দামের সাথে তো আমরা গরিবরা চলতে পারি না, অনেক জিনিসের দাম, এই এত কম টাকা রোজগার করা এত কিছু তো সম্ভব না। 30 বছরের মিনারার 4 সন্তান। রিকশা চালক স্বামীর যা আয় তাতে খাওয়া পড়াই দুষ্কর। করাইল বস্তির রাশেদা বেগম, শিরিন আক্তারের গল্প কম বেশি একই রকম। পড়াশোনা করাবার মতোই নাই, দিতে পড়ালেখা করাইতে পারতেছি না, নিজে তো কাজ করতে পারি না, পুনাই ছোট ছোট বাচ্চা নিয়ে। আমার বেকার, আমার স্বামী নাই, আমার ছেলে একটা বাড়ির থাকে, আর একটা তো টাকা পয়সা চেনে না, আমি খুব অনেক বিপদ আছি। 10,000 টাকার ওষুধই লাগে। ঠিক মতো এই ওষুধগুলো আনতে পারেন? আরে অনেক সময় একবার হাওয়াই।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড দেয়ার। সেই কর্মসূচির পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে 10 মার্চ। করাইল বস্তিতে যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে 4 মাসের এই পাইলট প্রকল্প, যার আওতায় 14টি স্থানে 40,000 পরিবারকে কার্ড দিবে সরকার। এর মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা অথবা সমমূল্যে নিত্যপণ্য সহায়তা দেয়া হবে। এই ঘোষণা প্রান্তিক হতদরিদ্র পরিবারগুলোয় খানিক আশার সঞ্চার করছে। অনেক ভালো লাগছে। এরপরে 2 পয়সা খাইমু, 2 পয়সা রাখমু জমাইয়া ভবিষ্যতে লেগা। স্বামীর একটু হেলেবো, সেই পাবো কষ্ট থেকে একটু দূর হবো, কোনোরকম উন্নতি করার জন্য চেষ্টা করবো, যাতে এটা আমাদের আয়তা হয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। সিদ্ধান্ত গ্রহণ সহ সবকিছুতে পরিবারে নারীর ভূমিকা বৃদ্ধি পাবে, এমনটাই প্রত্যাশা সরকারের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রমজানে টিসিবি ট্রাকের পেছনে নিম্ন আর মধ্যবিত্তের ভিড় বাড়লেও চাহিদার তুলনায় বরাদ্দ অপর্যাপ্ত। ট্রাক প্রতি বরাদ্দ 400 প্যাকেজ, কিন্তু চাহিদা অন্তত 200 বেশি। ফলাফল কাঙ্ক্ষিত পণ্যের জন্য ঘন্টার পর ঘন্টা লড়াই করতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, খাদ্য মূল্যস্ফীতি আর দারিদ্র্যের হার যখন বাড়ছে, তখন এই টিসিবি কার্যক্রমে সীমিত আয়ের মানুষের রক্ষা কবচ হিসেবে কাজ করছে। তাই সরকার ফ্যামিলি কার্ড চালু করলেও টিসিবি নিজেদের কার্যক্রম চালিয়ে যাবে আগের মতোই। 300 টাকা বাঁচাতে ঘন্টা চারেকের লড়াই, অনেক সময় আবার কাঙ্ক্ষিত পণ্য মেলেও না। রমজানে টিসিবির ট্রাকের পেছনে সেই দীর্ঘ লাইন, সেই চিরচেনা ভোগান্তি। 600 টাকা দিই, 100 টাকা কি 80 টাকা থাকে, কিন্তু এখানে আমি খাটলাম 4 ঘন্টা, তাও আমি শিওর নাই 4 ঘন্টা বাইরে দিতে পারবো কি না। আমরা পরশুদিন 9টা থেকে 5টা পর্যন্ত দাঁড়াইছিলাম, একেবারে গাড়ির কাছে আইছি, টাকা নিছে, সেই টাকা ফেরত দিচ্ছে। নিম্ন আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে রমজানে 590 টাকায় সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা আর খেজুরের প্যাকেজ দিচ্ছে টিসিবি। তবে এখন মধ্যবিত্তদের দেখাও মেলে হরহামেশা। কিন্তু কয়েকশো টাকা বাঁচাতে যদি কয়েক ঘন্টা কাছ থেকে দূরে থাকতে হয়, তাহলে আসলে লাভ হয় কতটা? যে আয় করে বাজার হয় না, আল্লাহ পাক চালায়, চালানোর কথাই না। বাজার দর হয় না, তার জন্যই আজকে একটা মাল তুলতে আসছি। সারা দেশে 450 ট্রাকে এই সেবা দিচ্ছে টিসিবি। শুধু ঢাকাতেই বিভিন্ন পয়েন্টে রয়েছে 40টি ট্রাক। তবুও রয়ে গেছে দুর্ভোগ, রয়েছে পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ। একজনের 7 বার লয়, একজনে একবারে পায় না। ফ্যামিলি কার্ড দিয়ে আমরা ঠান্ডা মাথা খামো, কিন্তু এরকম অশান্তি করে সিরিয়াল দিয়ে আমাদের দেখানো লাগবে না, খাওয়ানো লাগবে না। ডিলাররা জানান, প্রতিদিন 400টি প্যাকেজ বিক্রি করেন তারা, তবে চাহিদা থাকে 600-র মতো প্যাকেটের। দেখা গেছে মানুষ হয়ে যাবো 600, মাল আছে 400। প্রথম দিকে 300 থাকলেও পরে আবার লাস্টের দিকে দেখা যাচ্ছে যে 400 ওভার হয়ে যায়। পরিসংখ্যান ব্যুরোর মতে গেল 3 মাসে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের দারিদ্র্যের হারও 20% উপরে। তাই নির্বাচিত সরকার ফ্যামিলি কার্ড চালু করলেও টিসিবির কার্যক্রম আগের মতোই চলবে বলে জানান এই পরিচালক। টিসিবির কাজটা চলবে, টিসিবির কাজ, আর ওই ফ্যামিলি কার্ডও আর্থিকভাবে সহায়তা করবে। ফ্যামিলি কার্ড একটা নাম বর্তমান সরকার আসার পরে বর্তমান প্রধানমন্ত্রী এটা উইশ করতেছেন, আর তার নির্দেশনা আমরা এই নামটা একটু চেঞ্জ করার জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে চিঠি লিখেছি। তবে সীমিত আয়ের মানুষের রক্ষা কবচ এই টিসিবি কার্যক্রমে পরিধি বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সাময়িক ট্রাক সেলের পরিবর্তে স্থায়ী ও স্বচ্ছ বিতরণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তারা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে মেহেদী হাসান অপু নামে এক মাদক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 9টার দিকে যাত্রাবাড়ি সবজির আড়তে পায়ের রক কেটে হত্যা করা হয় অপুকে। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু এই তথ্য নিশ্চিত করেন। জানান, নিহত অপু দীর্ঘদিন যাবৎ যাত্রাবাড়ি এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন। স্থানীয়রা জানান, ঘটনার পর কয়েকজন আহত অপুকে হাসপাতালে নিয়ে যান। ঘণ্টাখানেক পর মৃতদেহ যাত্রাবাড়ির সবজি বাজারে ফেলে পালিয়ে যান তারা। টিনশেড একটা আড়ত আছে, ওটার নিচে একটা ডেড বডি পড়ে আছে, বয়স অনুমান 25 বছর হবে। ক্রাইম সিনকেও আমরা ইনফর্ম করেছি, প্লাস অন্যান্য এজেন্সিগুলোকে আমরা ইনফর্ম করেছি, আমার উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করেছি। পুরো টিম আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটা অতি দ্রুত এটার রহস্য উদ্ঘাটন করতে পারবো। রাজধানীর আদাবর থেকে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে
পুলিশ। গতকাল রাত 10:45টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা এই তথ্য নিশ্চিত করেন। জানান জাহাঙ্গীরের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 24-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র গ্রেফতার হলে ডিসেম্বরে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছিল জাহাঙ্গীরকে। দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক মোহাম্মদ মোতাহার হোসেনের ছিনতাই হওয়া 2টি আইফোন উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। একই সাথে 2 ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় রোববার রাতে জেনেভা ক্যাম্পের মুরগিপট্টি এলাকা থেকে ছিনতাইকারী শাহজাদা ও রুবেলকে গ্রেফতার করা হয়। তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য এবং একাধিক ছিনতাই মামলার আসামি। এই ছিনতাইয়ের ঘটনায় সরাসরি 3 জন জড়িত। শনিবার রাত 10:30টার দিকে রেসিডেন্সিয়াল মডেল কলেজ এলাকায় শহীদ ফারহান ফায়াজ চত্বরে ছিনতাইয়ের শিকার হন দুদক মহাপরিচালক মোতাহার হোসেন। দেশীয় অস্ত্রের মুখে তার কাছে থাকা 2টি আইফোন ও নগদ টাকা ছিনতাই করা হয়। মোবাইল উদ্ধার করা গেলেও নগদ অর্থ এখনো পাওয়া যায়নি। অ্যাপল ওয়াচ দিয়ে আমরা কিন্তু ফোনগুলো লোকেশন আমরা পাচ্ছিলাম। সো তারা ওইটাই যখন বুঝতে পারছে যে তারা যেখানেই যাচ্ছে আমরা তাদের পিছু নিচ্ছি, তারা ভাবলো যে ফোনগুলোকেই আমাদের ফেলে দিতে হবে। তাদের চক্রে 10-এর অধিক তো আছেই, আনুমানিক সংখ্যা 10-এর অধিক। তাদের পিসিপিআর শাহজাদা যিনি, তার নামে 11টি মামলা আমরা পেয়েছি অনলাইনে। আর রুবেল ওরফে বক্সারের নামে 5-এর অধিক মামলা আছে। ছিনতাইকৃত মোবাইলগুলো উদ্ধার হয়েছে। যারা এই কাজের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। নোয়াখালীর সুবর্ণচরে যুগের পর যুগ ধরে বসবাস করলেও মালিকানা পায়নি হাজারো ভূমিহীন পরিবার। প্রতিনিয়ত লড়াই চলে নথির মালিক বনাম জমির দখলদার ভূমিহীনদের মাঝে। সরকারি খাস জমি বন্দোবস্তের দাবিতে এবার সরব হয়েছেন তারা। মেঘনার বুকে জেগে ওঠা সুবর্ণচর, ঝোপ জঙ্গল পরিষ্কার করে নদীর তলদেশ থেকে জেগে ওঠা ভূমি 25 বছর আগে কোনো রকম বাসযোগ্য করে তোলেন ভূমিহীনরা। প্রকৃতির সাথে লড়াই করে সেখানে বসবাস করছে বহু পরিবার। তবুও মাথা গোজার জমিটুকুর নিশ্চয়তা নেই বেশিরভাগের। উচ্ছেদ আতঙ্কে সময় পার করছে চরের বাসিন্দারা। আমরা এই জায়গা নিয়ে অনেক লাঞ্ছিত বঞ্চিত। আমরা এখনো দখলে আছি। আমাদের গাছপালা সবকিছু আমাদের হাতে তৈরি। সকলের নজর হয়েছে আঙ্গুল জায়গা জমির হর। এখন সকলকে আঙ্গুল জায়গা জমি আমরা বাড়ি চলে যেতাম। ভূমিগ্রাসী মানুষ, সেই মানুষগুলো এই জমিগুলোকে নানাভাবে, নানা কৌশলে, নানাভাবে তারা নথি করে বিভিন্ন জায়গায় বসে আছে। এখানকার স্থায়ী বাসিন্দাদের উচ্ছেদ করতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে কাগজের মালিকানাধারীরা, চালাচ্ছে হামলা মামলা। চরের বাসিন্দাদের অগোচরে প্রভাবশালীরা সরকারি অফিসের সাথে যোগসাজশে নথি তৈরি করায় সৃষ্টি হয়েছে এমন জটিলতা। জমিগুলো আমাদের জমিগুলো আমরা বন্দোবস্ত পাইতেছেন, তো আমরা এখানে চলে গেলে আমরা কোথায় থাকবো? আমরা অবৈধ বন্দোবস্ত বাতিল করি, আমরা ভূমিহীনেরা জমি বন্দোবস্ত চাই। প্রভাবশালী মহলগুলা কালো টাকার মধ্য দিয়ে এদিকে তহসিল থেকে এসিলেন থেকে ভূমি জবরদখল করি, বন্দোবস্ত করি, আমার পায়ের তলের মাটিগুলা সব নিয়ে তারা ঋণ নামে প্রতারণা করতেছে। নামে বেনামে নেয়া অনুপস্থিত ব্যক্তিদের ভূমি বন্দোবস্ত বাতিল করে প্রকৃত দখলদারদের মাঝে বন্দোবস্ত দেওয়ার দাবি ভূমিহীনদের। বড় বড় নেতারা শিল্পপতিরা এই জমিটা নিয়ে যেতে আসে, আমরা কি দড়ি খাবো স্যার? আমার তো কোনো জমি জমা নাই। নথিপত্র লয়ে কয়েকবার আসছে, আসার পরে এদেরকে আমরা কোনোরকম অবস্থান নির্ণয় না দেওয়ার পরে এরা একে একে 2টা মামলা করছে। কালো টাকা আত্মসাৎ করার পরে এগুলা এখানে আসি সাদা করার জন্য এখানে 1-1.5 একর করে জমি কিনে এরা আমাদের এখানে ভূমিহীনদেরকে উচ্ছেদ করার জন্য লেগে রয়েছে। প্রশাসন বলছে যোগ্য ভূমিহীনদের তালিকা করে সরকারি নিয়মে বন্দোবস্তের উদ্যোগ নেওয়া হবে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমিদেরকে অনুরোধ করেছি তাদের স্ব এলাকার বন্দোবস্তযোগ্য কৃষি খাত জমি চিহ্নিত করার জন্য এবং নিয়ম মাফিক প্রকৃত ভূমিহীন কৃষি নির্ভর ভূমিহীন পরিবারের মাঝে নিয়ম অনুযায়ী খাত জমি বন্দোবস্তের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য। ভূমিহীন মানুষের স্বপ্ন শুধু এক টুকরো জমি, যেখানে নিশ্চিন্তে মাথা গোজার ঠাঁই মিলবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মিলি আক্তার। ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে উঠে আসা এই মেয়েটি আজ যেন অদম্য সাহসের প্রতিচ্ছবি। অভাব অনটন আর সামাজিক প্রতিবন্ধাকে ড্রিবল করে মিলি যেভাবে সিডনির গোলপোস্ট আগলে দাঁড়িয়েছিলেন
তা দেখে অবাক হয়েছে খোদ প্রতিপক্ষ। কথায় আছে, কখনো কখনো কিছু জেতার জন্য অনেক কিছু হারাতে হয়, আর হেরে গিয়েও যে কোটি মানুষের মন জেতে তাকেই আসল বাজিগর বলে। মিলি আক্তার এখন বাংলার ফুটবলে সেই বাজিগর। হুসাইন শাহিদের প্রতিবেদন। ময়মনসিংহের নান্দাইলের মেয়ে মিলি আক্তার যখন অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপে বাংলাদেশ নারী দলের পোস্ট সামলাচ্ছেন, তখন তার বাবা শামসুল হক বারুই গ্রামে কৃষিকাজে ব্যস্ত সময় পার করছেন। পথেই দেখা, কথা হয় তার সাথে। জানালেন, অন্যের জমিতে কৃষিকাজ ও বাজারে কলা বিক্রি করে সংসার চালান তিনি। গর্ব করে বলছিলেন, মেয়ে মানুষ হয়ে কেন ফুটবল খেলতে হয়। একসময় এমন প্রশ্ন যারা করত, তারাই আজ মিলির প্রশংসায় পঞ্চমুখ। মেয়ে যখন ফুটবল খেলে তখন লোকেরা মন্দ ছন্দ কয়, তখন যখন মেয়ে ওর দিকে গেল তখন আমার জিগায় মেয়েরা ওরায়, তখন আমার মনটা কেমন করে, তার রোজোর একটা রাগ আর কি। আগে তো আবার যাইতাম কলা বেজোয়ার, মানুষে দেখছে তখন তো ডাহে, এইদিকে আসো চাটা খাও, তোমার মেয়ে তখন অনেক উপর দিকে উঠছে, তখন তো ভালোই লাগে, সবার লোকের ভালো লাগে। অভাব অনটনেই কেটেছে 4 কন্যার পিতা শামসুল হকের জীবন। খালি পায়েই হেঁটেছেন জীবনের বেশিরভাগ সময়। তাই এবার বাবার জন্য নতুন জুতা কিনে রেখে গেছে মিলি। আমার লাগিয়া পাঞ্জাবি কিনছে, জুতা কিনছে, 4,000 টাকা জুতা কিনছে। তখন আমি কইলাম, মেয়ে আমার লাগিয়া 4,000 টাকা জুতা কিনছ। তখন কইছে, আব্বা লাখ লাখ টাকা কামাইতেছি শুধু তোমার লাগিয়ে, আর এই কৃষিকে তো যে কাম করি নিষেধ করে, হ্যাঁ, যে আমি যে আর কোনো দিন দেখি না। মেয়ের দেয়া জুতা পরে দেখাতে নিয়ে গেলেন বাড়িতে। 2টি ঘর, এর একটি প্রায় ভেঙে পড়েছে। সেখানেই আলমারিতে তুলে রেখেছেন মেয়ের দেয়া নতুন জুতা। আশ্রয়ণ প্রকল্প থেকে পাওয়া ছোট্ট এই ঘরটিতে থাকেন মিলি ও তার বাবা মা। উঠানেই রান্নার চুলা। একটি খাটের এই ঘরেই বড় হয়েছে মিলি। ঢাকা নিয়ে গেছিলাম গা, মানুষে তো খারাপ আলোচনা করতো, স্কুল থেকে যখন খেলতো বাড়িতে বিচার নিয়ে আসতো, হাফ প্যান্ট পিনা খেলতো, মানুষের খারাপ আলোচনা করতো দেখে নিয়ে চলে গেছিলাম। ঢাকা মন বসে না, তার মন খারাপ হয়ে থাকে, তারপরে বাড়িতে পাঠাই দিছি। পরে এখন ভালোই আছে। মিলিরে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, মিলি আরো বড় হইতে চায়। ফুটবল খেলা সিরিয়া এটা কইছে শুনছি, অন্তর মন তো কেন অন্ত ভালাই বিডি উঠে উঠছে গিয়া অন্ত মনটা ভালাই কইব। স্মার্টফোন না থাকায় মিলির সাথে ভিডিও কলে কথা বলতে হলে পরিবারটির দ্বারস্থ হতে হয় প্রতিবেশীদের। প্রতিদিন অন্যের ফোন চেয়ে নিয়ে মিলিকে দেখে পরিবারের সদস্যরা। হ্যাঁ, গরিব মানুষ বুঝুন, হ্যাঁ, অস্তে অস্তে খেলতে খেলতে যখন উন্নত দিকে গেছে। বাংলাদেশের মানুষের মতো অনেক কালকে একজন আলাপ করছে, নান্দাইলের গৌরব মিলি। মিলির এই শূন্য থেকে শিখরে ওঠার গল্পটি কোনো রূপকথা নয়, বরং এক কঠোর সংগ্রামের মহাকাব্য। যে মানুষ স্বপ্ন দেখে, পরিশ্রম করে, হার না মানার প্রতিজ্ঞা রাখে, তার পথ একদিন ঠিকই খুলে যায়। কারণ ইতিহাস গড়েছে তারাই যারা অসম্ভবকে সম্ভব করার সাহস দেখায়। মিলি আক্তার তারই উদাহরণ। তাই পরিস্থিতি যাই হোক, নিজের ইচ্ছাশক্তিকে শক্ত করাই সফলতার অন্যতম চাবিকাঠি বলছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। ঈদ সামনে রেখে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে এখন থেকে অতিরিক্ত গাড়ির চাপ। সড়কের হাটিকুমরুল গোল চত্বরে ইন্টারচেঞ্জে চলমান কাজ, ফিটনেসবিহীন গাড়ি ও 3 চাকার যানবাহন চলাচলের কারণে দুশ্চিন্তা বাড়ছে। পুলিশ বলছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা সকল প্রস্তুতি নিয়েছে। প্রকল্পের দায়িত্বরত কর্মকর্তারা জানান, মহাসড়কের 13টি আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে, তাই হাটিকুমরুল ইন্টারচেঞ্জে কোনো সমস্যা হবে না। যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে চান্দাইকোনা পর্যন্ত 37 কিলোমিটার মহাসড়ক, যা 4 লেনে রূপান্তরিত করতে ধীর গতিতে চলছে উন্নয়ন কাজ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক দিয়ে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার সংযোগ স্থাপিত হয়।
মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরে নির্মিত হচ্ছে ইন্টারচেঞ্জ ও উড়াল সেতু, যা বিভিন্ন জেলায় ঢোকার পথকে বিভক্ত করবে। তবে চলতি বছরে এই ইন্টারচেঞ্জের সবগুলো লেনে কাজ চলমান থাকায় দুশ্চিন্তায় এই পথে চলাচলকারীরা। অনেক মানুষ এখান দিয়ে চলাচল করবে, গাড়ি যদি এখানে জ্যাম লেগে যায় তাহলে এই রোডটা একদম অকেজ হয়ে যাবে। আমরা নিরাপদভাবে আমরা ঘরে ফিরতে পারি, আমরা এই রাস্তায় যেন কোনো যানজট না থাকে। পরিবহন শ্রমিকরা জানান, মহাসড়ক ভালো থাকলেও হাটিকুমরুলে হবে সমস্যা। সেই সাথে সড়কের নিরাপত্তা এবং 3 চাকার যান নিয়েও শঙ্কিত তারা। রাস্তা ক্লিয়ার থাকে তাহলে যানজট হবে না, আর যদি ব্যাপক রাস্তার গাড়ি এক জায়গায় যায় তাহলে তো যাওয়া যাবে না, তাতে জামই পড়ে থাকা লাগে। সমস্যা হচ্ছে তো অনেক, আমাদের যাত্রী নামা দেওয়া অনেক রাস্তা ঘুরে আসা লাগতেছে। এক লাইন দিয়ে সব গাড়ি তো এই আসলে গাড়ির চাপ করবে, তখন যানজট বেশি হবে। দায়িত্বরত কর্মকর্তা জানান, এরই মধ্যে যমুনা সেতুর পশ্চিমের 37 কিলোমিটার মহাসড়কের 13টি আন্ডারপাস খুলে দেয়া হয়েছে। সুতরাং হাটিকুমরুল ইন্টারচেঞ্জে কোনো সমস্যা হবে না। ঈদের আগে কাজ আরও এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ঢাকা থেকে যে বগুড়া লেনটা আছে, এটাকে আমরা বলছি র্যাম্বি, এটার আমরা অর্ধেক লেন চালু করে দিব। তো আশা করা যায় এখানে আমাদের ঈদে কোনো জ্যাম হবে না। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, আপনারা জানেন যে ছোট গাড়ি এবং এগুলো উল্টো পথে আসে। বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তর একসাথে কাজ করে, যদি সুন্দরভাবে ম্যানেজমেন্টটা করতে পারে আমার ধারণা কোনো ট্রাফিক জ্যাম হবে না। সড়কে বাড়তি নিরাপত্তা জোরদার সহ যানজট ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেগুলো নিয়ে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করা হচ্ছে, জানালেন পুলিশ সুপার। আমরা সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলেছি এবং তারা এই সংক্রান্তে সর্বোচ্চ পরিশ্রম করে, সর্বোচ্চ মেধা এবং তাদের আন্তরিকতা দিয়ে তারা এই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছেন। কিভাবে এই যানজট দূর করা যায়, আমাদের সড়ক শৃঙ্খলা এবং শৃঙ্খলার সাথে এই বিষয়গুলো জড়িত। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে নিরাপদে কর্মস্থলে ফেরার প্রত্যাশা সাধারণ মানুষের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মাদারীপুরে গৃহবধূ সাথী আক্তারের মৃত্যুর ঘটনায় তার শ্বশুরবাড়ি ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। রোববার রাতে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের উত্তর মহিষের চর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 7 মাস আগে গোলাম ব্যাপারীর ছেলে কায়ুম ব্যাপারীর সাথে বিয়ে হয় সাথী আক্তারের। বিয়ের 3 দিনের মাথায় কায়ুম জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। এরপর গৃহবধূকে নানাভাবে মানসিক যন্ত্রণা দেন শ্বশুর। স্বজনদের অভিযোগ, শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রোববার সকালে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনার জেরে রাতে সাথীর শ্বশুরবাড়ির ভাঙচুর ও লুটপাট করে বিক্ষুব্ধরা। পরে বসত ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে কক্সবাজার শহরের শপিং মল ও মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ইফতারের পর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটার ব্যস্ততা। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে রঙিন আলোকসজ্জা ও বাহারি সাজে সাজানো হয়েছে মার্কেট ও শপিং মলগুলো। কক্সবাজার শহরের মার্কেট ও শপিং মলগুলোতে জমে উঠেছে ঈদবাজার। শহরের পানবাজার রোডের শপিং মল সহ বিভিন্ন মার্কেটে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। ইফতারের পর থেকে শুরু হয় কেনাকাটার ব্যস্ততা, যা চলে মধ্যরাত পর্যন্ত। দোকান ঘুরে ঘুরে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা। বাচ্চার জন্য নেব, তারপর আমার ওয়াইফের জন্য নেব, আমিও দেখবো। কাপড় পছন্দ হচ্ছে না এখনো, দেখি ভালো লাগলে একটু নিয়ে নিব। শাড়ি নিব, কাপড় চোপড় অনেক কিছু নিব। নিজের জন্যই নিছি, পায়জামা নিলাম, পাঞ্জাবি নিলাম, ভালোই লাগছে সর্বোপরি। ব্যবসায়ীরা বলছেন, রমজানের শুরুতে মার্কেট কিছুটা ফাঁকা থাকলেও 10 রমজানের পর থেকে ক্রেতা সমাগম বাড়তে থাকে। যথেষ্ট কালেকশন আপনারা দেখেছেন। আসলে রুচিশীল পুরুষ এবং মহিলাদের জন্য খুবই পছন্দনীয়। পাকিস্তানের প্রতি ঝোঁকটা বেশি দেখলাম, যে ইন্ডিয়ানটার চেয়ে পাকিস্তানিটার প্রতি ঝোঁক বেশি। খুব ভালো ভালো প্রোডাক্ট আছে যেগুলো মানুষ পরে খুব কমফোর্টেবল ফিল করবে। ঈদবাজারে ক্রেতাদের নিরাপত্তা ও পণ্যের দাম নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এই এলাকাটাকে গুরুত্ব দেওয়ার জন্য আমি জেলা পুলিশ প্রশাসনকে আবেদন জানাবো। এলাকাটা পুরো সিসি ক্যামেরার মধ্যে নিয়ে এসেছি। আমরা এখানে মাইকিং করি, আমাদের স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছি। ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে সাদা পোশাকে পুলিশি নজরদারি। প্রত্যেকটা থানা, প্রত্যেকটা অফিসার ইনচার্জ, তাদের অপারেশনাল অফিসার যারা আছে, পেট্রোল টিমে যারা আছে, এরা ছাড়াও আমাদের যে সাদা পোশাকে পুলিশ, সবাই একসাথে কাজ করছে।
জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। নড়াইলেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। শহরের বিভিন্ন শপিং মল ও মার্কেটে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। তবে দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা, আর বেশি দামের জন্য নানা যুক্তি দিচ্ছেন বিক্রেতারা। ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে নড়াইলের বিপণী বিতান ও শপিং মলগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটা। শহরের রূপগঞ্জ বাজার, মুচিরপোল এলাকা সহ ছোট বড় সব শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি রঙের পোশাক সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। শিশু কিশোর থেকে শুরু করে বড়দের জন্য এসেছে নানা ডিজাইন ও ফ্যাশনের পোশাক। নারীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ফার্সি পোশাক। বাচ্চাদের জন্য দেখতেছি যেখানেই যাই ফার্সি ড্রেস চলতেছে, খুব কিনছি বাচ্চাদের জন্য। নারীদের মধ্যে এবার বেশি গাউন, ফ্রক, ফার্সি, লেহেঙ্গা এগুলো বেশি বিক্রি হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার দাম বেশি অভিযোগ ক্রেতাদের। পছন্দের পোশাক কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। অন্য বছরের তুলনায় এবার কাপড়ের দাম অনেক বেশি। আমাদের বাজেট হয়তো 1500-2000 টাকার মধ্যে একটা বাচ্চার কাপড় কিনবো, তারা যদি 3000, 3500-3200 টাকা চাই তাহলে তো আমাদের পক্ষে সম্ভব না একটা কাপড়। বাইকের জন্য শার্ট প্যান্ট কিনতে এসেছি, পাঞ্জাবি কিনতে হবে, তা গত বছরের চেয়ে এবার একটু দামটা একটু বেশি। তবে বেচা বিক্রিতে বেশ খুশি ব্যবসায়ীরা। ঈদ যত ঘনিয়ে আসবে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন তারা। কিছুটা বেশি, মালের কোয়ালিটিও ভালো। অন্যান্য বারের থেকে এবার তুলনায় এবার একটু ভিড়ও বেশি আছে এবং কেনা বেচার মানও খুব ভালো। এখন বেচা কেনার অবস্থা যা, সময় গড়ানোর সাথে সাথে আরো বাড়বে বলে আমরা আশা করছি। ঈদবাজারে চুরি ছিনতাই ঠেকাতে এবং ক্রেতাদের স্বস্তিতে কেনাকাটা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সাধারণ পুলিশের সাথে সাথে সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দা পুলিশও থাকবে, যাতে কোনো রকমের চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটতে না পারে, সেজন্য সজাগ দৃষ্টি থাকবে আমাদের। ক্রেতা বিক্রেতার ব্যস্ততার আনন্দের ছোঁয়া মিলেমিশে বাজারে তৈরি হয়েছে উৎসবের আমেজ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে কসবা উপজেলার বাইক ইউনিয়নের খাদলা গ্রামে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, ভারত থেকে চোরাই পণ্য নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে চোরা কারবারিরা। এ সময় বিজিবির এক সদস্য ধাওয়া করলে তারা গ্রামের ভেতর ঢুকে পড়ে। এক পর্যায়ে মাটিতে পড়ে গিয়ে পা ভেঙে যায় এক চোরা কারবারির। এ ঘটনায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে বিজিবি সদস্যের উপর চড়াও হন। পরে খবর পেয়ে খাদলা বিজিবি ক্যাম্পের কয়েকজন সদস্য ঘটনাস্থলে গেলে গ্রামবাসী তাদের উপরও চড়া হন। এ সময় এক বিজিবি সদস্য আত্মরক্ষার্থে গ্রামবাসীর দিকে অস্ত্র তাক করেন। কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিজিবি 60 ব্যাটালিয়নের কর্মকর্তা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে চলমান যুদ্ধের মধ্যেই ইরানের উদ্দেশ্যে চীন থেকে রওনা দিয়েছে রাসায়নিক বিহীন দুটি কার্গো। ধারণা করা হচ্ছে এতে রয়েছে বিপুল পরিমাণ সোডিয়াম পারক্লোরেট, যা ব্যবহৃত হয় ক্ষেপণাস্ত্র তৈরিতে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। জাহাজ দুটির মালিক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা ইরানের শিপিং কোম্পানি IRISL। আগামী সপ্তাহের মধ্যে ইরান পৌঁছানোর কথা রয়েছে নৌযানগুলোর। দক্ষিণ চীন সাগরের পথ ধরে এগিয়ে চলেছে রাসায়নিক ভর্তি দুটি জাহাজ। চীন থেকে রওনা দেয়া কার্গোগুলোর গন্তব্য মধ্যপ্রাচ্যের দেশ ইরান। কার্গোগুলোর গতিপথ, স্যাটেলাইট ছবি সহ বিভিন্ন নথি বিশ্লেষণ করে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের দাবি, জাহাজ দুটি চীনের বন্দর থেকে রাসায়নিক বোঝাই করে ইরানের দিকে যাচ্ছে। সম্প্রতি কার্গো দুটিকে নোঙর করতে দেখা যায় চীনের দক্ষিণ পূর্ব উপকূলের গাওলান বন্দরে। পরিসংখ্যান বলছে, এই বন্দর দিয়ে পরিবহন হয় বিপুল পরিমাণ শিল্প রাসায়নিক, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও রকেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল সোডিয়াম পারক্লোরেট। শাবদিস ও বার্জিন নামের জাহাজ দুটির মালিক মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত ইরানি শিপিং কোম্পানি IRISL। প্রতিষ্ঠানটির ওপর রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নেরও নিষেধাজ্ঞা। ওয়াশিংটনের অভিযোগ, তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য ব্যবহৃত বিভিন্ন উপাদান পরিবহন করে থাকে কোম্পানিটি। বিষয়টি নিয়ে ইরান বা মার্কিন যুক্তরাষ্ট্র এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। বিশেষজ্ঞরা বলছেন, চাইলেই প্রশাসনিক বা আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে জাহাজগুলোকে বন্দরে আটকে রাখতে পারত চীন। তবে তা না করে সেগুলোকে ইরানে যাত্রার অনুমতি দিয়েছে দেশটি। চলমান যুদ্ধে এটিকে তেহরানের প্রতি বেইজিংয়ের নীরব সমর্থন হিসেবে দেখছেন অনেকে। রেজবানা সায়মা, যমুনা নিউজ।
ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। আহমেদাবাদে স্যামসন, অভিষেক, কিষানদের ব্যাটিং ঝড়ে রেকর্ড 255 রান করে টিম ইন্ডিয়া। জবাবে বুমরা, অ্যাক্সারদের দাপুটে বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে নিউজিল্যান্ড। 1 ওভার বাকি থাকতেই কিউইরা গুটিয়ে যায় 159 রানে। 96 রানের বড় জয়ে অনেক প্রথমের সাক্ষী হলো মেন ইন ব্লুরা। অন্যদিকে আরও একটি দুঃস্বপ্নের রাতে কিউইদের দীর্ঘশ্বাস। ফাইনালে ম্যাচের সেরা হয়েছেন জসপ্রীত বুমরা, টুর্নামেন্ট সেরা সঞ্জু স্যামসন। 19 ওভারের শেষ বল অভিষেক শর্মাকে তুলে মারতে গিয়ে যখন তিলক ভার্মার হাতে ক্যাচ দিলেন জ্যাকব ডাফি, উৎসবের রঙে তখন আলোকিত আহমেদাবাদের আকাশ। যে মুহূর্তের অপেক্ষায় প্রহর গুনছিল কোটি ভারতীয়, সেই স্বপ্ন হলো সত্যি। মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার পর ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে আইসিসি টি-20 বিশ্বকাপ জিতলেন সূর্যা কুমার যাদব। ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া। ফাইনালের মঞ্চে জয়ের ভিতটা গড়া হয়েছিল ম্যাচের শুরুতেই। টস হারলেও ব্যাট হাতে শুরু থেকেই কিউই বোলারদের উপর চড়াও হন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। অভিষেক হাকান 50, সেমিতে ইংল্যান্ড ম্যাচের সেই 89 রানের বিধ্বংসী ইনিংস এদিনও ফিরে আসে মহাকাব্য হয়ে স্যামসনের ব্যাটে। কিষান ও হাকান হাফ সেঞ্চুরি, আর শেষটায় হার্দিক তিলকের ক্যামিও ভারতকে গড়ে দেয় 255 রানের পাহাড়। বিশ্বকাপ ফাইনালের রেকর্ড সর্বোচ্চ রানের সেই পাহাড় টপকানোর লড়াইয়ে নেমে শুরু থেকেই খেই হারায় প্রথম শিরোপার স্বপ্ন দেখা নিউজিল্যান্ড। টিম সেইফার্ট এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে ছিল কেবলই আসা যাওয়া। বুমরা, আকসারদের বোলিং দৃঢ়তার কাছে একে একে হার মানেন ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্রা, গ্লেন ফিলিপসরা। 50 হাঁকানো সেইফার্টকে বরুণ চক্রবর্তী ফেরালে জয় শুধু সময়ের অপেক্ষা হয়ে হাতছানি দেয় মেন ইন ব্লুদের। একদিকে জসপ্রীত বুমরার মাস্টার ক্লাস ইয়র্কার, অন্যদিকে আকসার প্যাটেলের স্পিন বিষে নীল ব্ল্যাক ক্যাপরা। মাঝে ড্যারেল মিচেলের 17 আর স্যান্টনারের 43 রানের লড়াইও রূপ নেয় ব্যর্থ সান্ত্বনায়। 1 ওভার হাতে থাকতেই 159 রানে থামে কিবিদের ইনিংস। আবারও এক বুক স্বপ্ন নিয়ে ফাইনালে ওঠা নিউজিল্যান্ড পায় আরও এক দীর্ঘশ্বাসের রাত। সেই একই রাতে আতশবাজির ফোয়ারায় ভারতের উল্লাস। প্রথম দল হিসেবে টানা 2 বার টি-20 বিশ্বকাপ জয়, প্রথম স্বাগতিক দল হিসেবে এই ফরম্যাটে বিশ্বকাপের শিরোপা, আর প্রথম দল হিসেবে 3 বার টি-20তে বিশ্বজয়ের ইতিহাস লিখল ভারত। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।